অমান্য করায় মধ্যরাতে ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। নিজে গুরুত্বপূর্ণ ব্যক্তি বানাইয়া নিজেই সরকারের প্রধান, তাহলে আমরা অন্যদের কি দোষ দেবে? যে ডক্টর ইউনূস খালি হাসি দিয়া সাইরা দিত, এবার বুঝতে পারছেন? ঘটনাটা কয়েকদিনের পুরনো, আবার বলা যায় ঘটনাটা বেশ কয়েকদিনের পুরনো। ঘটনাটা ঘটেছিল গত ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। 12 তারিখে নির্বাচন, 10 তারিখে ঘটনাটা ঘটেছিল। যেতে এই ধুরন্ধর ইউনূস নিজের জন্য আরো 1 বছরের রাষ্ট্রীয় খরচের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ এর সুবিধা নিতে নিজেকে ভিভিআইপি ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করেছেন, তাও খুব গোপনে, যাওয়ার মাত্র 2 দিন। দর্শক, আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর মূল অংশগুলো দেখে আসি। ইউনূস সম্পর্কে আমার মনে হয় 18 মাস যদি এই ব্যক্তি ক্ষমতা না থাকতো, ওনার যে এতটুকু চরিত্র আছে ভিতরে লোভ 100% ভাই। 660 কোটি টাকা মাফ নিছে, গ্রামীণের লাইসেন্স যাই নিছে ফাইন, কিন্তু যাওয়ার ঠিক 2 দিন আগে একটা আইন করে চলে গেছে, একটা গ্যাজেট প্রকাশ করে চলে গেছে। গ্যাজেটটা হচ্ছে বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী 1 বছরের জন্য, অর্থাৎ আগামী 1 বছরের জন্য নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে একটা ঘোষণা করে গেছেন। এর ফলে দায়িত্ব পরবর্তী সময়, অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও বিশেষ নিরাপত্তা বাহিনী অর্থাৎ এসএসএফ এর কঠোর নিরাপত্তা সার্ভিস তিনি পাইতে থাকবেন, কারণ তার কনফিডেন্স আছে তিনি যেসব কাজকর্ম করছেন। আর পিনাকিরা, ইলিয়াসরা অনলাইনে যেভাবে বলছে যে মানে রাস্তায় প্যান্টের ইয়া খুলে দৌড়াবে, আর বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তো দিন শেষে কাকু যাওয়ার আগে চিন্তা করছে একটা কিছু করে যায়, কিন্তু আসলে এটা কি আইন মাইনা হইল? প্রধান উপদেষ্টার তৎকালীন কার্যালয়ের সচিব, বর্তমানে তিনি আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত আছেন, মোহাম্মদ সাইফুল্লাহ পান্না। ওনার সই করা প্রজ্ঞাপনটি গত 10 ফেব্রুয়ারি প্রকাশিত হয়, তবে সেটি জনগণের সামনে প্রকাশ পেয়েছে মাত্র 2 থেকে 1 দিন আগে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য বাংলাদেশ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। মানে নিজে গুরুত্বপূর্ণ ব্যক্তি বানাইয়া নিজেই সরকারের প্রধান, তাহলে আমরা অন্যদের কি দোষ দেবে? যে ডক্টর ইউনূস খালি হাসি দিয়া সাইরা দিত, এবার বুঝতে পারছেন? এই জিনিসগুলো আমি বলছি যে ওনার লোভ, ওনার যে চাহিদা, এটা আসলে এত বছর বয়সে আইসো, বা উনি যে সরকার পরিচালনা করছেন শেখ হাসিনার পরিণতি দেখা ওনার মধ্যে ভয় হয়েছে যে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়ার পরে তলে তলে হয়তো অনেক কিছু প্রকাশ পেয়ে যাবে, জনগণ খেপে যাবে, সেই সময় হয়তো রিয়েকশন দিবে, তিনি হয়তো মবের শিকার হইতে পারেন। আর এই কারণে তিনি কিন্তু এই কাজটা করে গেছেন। ডক্টর ইউনূস যে অধ্যাদেশটি অতি গোপনীয়তার সাথে করেছেন তা 2006 সালের 29 অক্টোবর SRO নম্বর 285-কে সংশোধন করে করেছেন। ওই আদেশে বলা হয়েছিল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে স্ব পদে আপনার কর্মাবসানের, অর্থাৎ যেদিন থেকে তিনি দায়িত্ব ছাড়বেন সেই তারিখ হইতে জাতীয় সংসদের বিরোধী নেতাকে আপনার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কার্যভার গ্রহণের তারিখ হইতে বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ 3 মাস অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হলো। এটা কতদিন ছিল? 3 মাস। ডক্টর ইউনূস এই আদেশের আলোকে, মানে এই আদেশের আলোকে শুধু তার নিজের জন্যই 1 বছরের জন্য তিনি আইনটাকে সংশোধন করেছেন, অর্থাৎ যেটা 3 মাস ছিল তিনি 1 বছর করে ফেললেন। ওয়াও! আমরা আসলে কি পাইলাম? জুলাই যোদ্ধারা যে ডক্টর ইউনূসের কি পরিমাণ উঠাই দিয়া গেছে, আর ডক্টর ইউনূসেরও এই শাসনামলকালীন ভিতরে তলে কাঁচা আছে যে আমরা শুনি বিভিন্ন ঘটনা আসলে মানে সত্যি, মানে মবের ভয় পাচ্ছে বা বড় কোনো ঘটনা করে রাখছে, হয়তো আস্তে আস্তে আসবে নিজেকে। আচ্ছা, কিন্তু বাকিদের ক্ষেত্রে, এই যে তার যে বাকি উপদেষ্টা ছিল তাদের ক্ষেত্রে সে এই ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করেনি। আইন বিশেষজ্ঞরা বলছেন, কোনো ব্যক্তির জন্য আইন পরিবর্তন বা প্রণয়ন করা যায় না। 10 ফেব্রুয়ারি অতি গোপনীয়ভাবে আপনার জারি করা অধ্যাদেশটিকে একদিকে যেমন সংবিধানের মৌলিক নীতির লঙ্ঘন হিসেবে বলা হয়ে থাকে, ঠিক তেমনি ডক্টর ইউনূসের স্বার্থপরতার একটা উদাহরণ হিসাবে বলা হচ্ছে। তো আপনার আমার কাছে মনে হচ্ছে যে এই নিউজগুলো দেখার পরে আমরা যারা রাজনীতিবিদ নিয়ে এতদিন সমালোচনা করতাম, তো মনে হচ্ছে এই দেশে কে ভালো হবে, কারা ভালো হবে? পিনাকিরা কি এগুলো নিয়ে ভিডিও বানাবে? না, পিনাকিরা বানাবে না। তবে এই বিষয়গুলো আমার মনে হয় জাতির, দেশের মানুষের জানা জরুরি। ঘটনাটা কয়েকদিনের পুরনো, আবার বলা যায় ঘটনাটা বেশ কয়েকদিনের পুরনো। ঘটনাটা ঘটেছিল গত ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। 12 তারিখে নির্বাচন, 10 তারিখে ঘটনাটা ঘটেছিল, কিন্তু আমরা আরও কয়েকদিন আগে এই ঘটনাটা নিয়ে আলোচনা করেছিলাম। ঘটনাটা হচ্ছে, প্রফেসর ইউনূস নিজেই নিজেকে ভিভিআইপি হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করা।
এবং 1 বছর তাকে এসএসএফ নিরাপত্তা দেবে। সরকার থেকে দায়িত্ব পালন শেষে আরও 1 বছর তিনি এসএসএফ নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবেন, কারণ তিনি নিজেকে অনিরাপদ ভাবেন। যিনি নিজেকে অনিরাপদ ভাবেন, যিনি একটা সরকার পরিচালনা করলেন 1.5 বছরে, সেই 1.5 বছরে গোটা জাতিকে যেভাবে অনিরাপদ করে ফেলেছিলেন, সেই পুরো জাতিকে অনিরাপদ করে ফেলার পরে তার অবশ্য নিজেকে নিরাপদ বোধ করার কথাও নয়। তিনি যেভাবে মবের রাজত্ব কায়েম করেছিলেন, তার এক ধরনের আশঙ্কা যে সেই মব তার দিকেও ছুটে যেতে পারে। শুধুমাত্র এই ধরনের সমালোচনা করার জন্য সাংবাদিক আনিস আলমগীরকে এখন জেলও খাটতে হচ্ছে। আনিস আলমগীর শুধু বলেছিলেন যে আপনি যেভাবে মানে আওয়ামী লীগের বাড়িঘর পোড়াচ্ছেন, 32 ভাঙছেন, গণভবন ভাঙছেন, আপনার বাড়ি কি লোকজন চেনে না, কিংবা গ্রামীণ ব্যাংকের ঠিকানাগুলো কি লোকজন জানে না, এই কথাগুলো বলেছিলেন। যদিও আনিস আলমগীর এই ল্যাঙ্গুয়েজে কথাগুলো না বললেও পারতেন, না বললেই বরং ভালো হতো, কারণ তাতেও এক ধরনের বিদ্বেষ ছড়ানো হয়। বিদ্বেষ ছড়ানোর কাজটা প্রফেসর ইউনূস করেছেন, তাকেই করতে দেওয়া উচিত ছিল। আনিস আলমগীরের এই বিদ্বেষ ছড়ানোর হালকা যে মানে হয়তো পরোক্ষভাবে বিদ্বেষ ছড়িয়েছে, পরোক্ষভাবে হলেও ছড়িয়েছে, সেটা না করলেই ভালো হতো, ব্যক্তিগতভাবে আমি তাই মনে করি। কিন্তু এই যে প্রফেসর ইউনূস নিজেই নিজের পক্ষে আদেশ জারি করেছিলেন যে আগামী 1 বছর তাকে এসএসএফ নিরাপত্তা দিতে হবে, সেটা নিয়ে একেবারে বিস্তর হইচই পড়েছে ইদানিং। গতকালকে থেকে এটা নিয়ে বেশ শোরগোল এবং গণমাধ্যমে একের পর এক খবর হচ্ছে। কিন্তু ঘটনাটা পুরনো ঘটনা, যে ঘটনা নিয়ে আরও কয়েকদিন আগে আমরা ভিডিও করেছিলাম, নতুন মাত্রা পেয়েছে এই আলোচনায়। এবং এই আলোচনায় যখন নতুন মাত্রা পেয়েছে, তখন সাবেক ওই প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সেক্রেটারি তিনি খুব ব্যস্ত হয়ে পড়েছেন ফেসবুকে। তিনি এটাকে মানে বৈধ হিসেবে জাহির করার নানা রকমের প্রচেষ্টা চালাচ্ছেন। পুরনো সরকারের গেজেট বের করে ফেসবুকে প্রকাশ করছেন। প্রকাশ করে তিনি বলছেন যে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, এবারই প্রথম নয়। চলুন একটু আলোচনা করে দেখি, আগেও ঘটেছে সেই উদাহরণ প্রফেসর ইউনূসও ঘটালেন। এই ঘটনাটা তার নৈতিকতার মধ্যে পড়ে কিনা, কিংবা তিনি যে নীতি ঘোষণা করেছিলেন সেই নীতির মধ্যে পড়ে কিনা, সেই আলোচনাটা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শফিকুল আলমের ফেসবুক পোস্ট নিয়ে বিডি নিউজ 24 একটা খবর করেছে। তাদের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে মূলত শফিকুল আলম কিভাবে প্রফেসর ইউনূসের এই অবৈধ কর্মকাণ্ড, যেটা সবাই বলছে এটা অবৈধ এবং আইনের ব্যত্যয়, সেটাকে তিনি আইনসঙ্গত বলছেন। সেখানে শিরোনামে বলা হচ্ছে এসএসএফ নিরাপত্তা নিশ্চিত করে ইউনূস আইন ভাঙেননি শফিকুল। তিনি বলছেন সেটা হচ্ছে সাবেক মানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বিদায়ের আগে 1 বছরের জন্য এসএসএফ নিরাপত্তা নিশ্চিত করে কোনো আইন ভঙ্গ করেননি বলে দাবি করেছেন শফিকুল আলম। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এসএসএফ এর প্রক্রিয়াগত প্রয়োজনীয়তার কারণে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হয়েছে, কেননা আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া এসএসএফ কোনো সাবেক সরকার প্রধানকে নিরাপত্তা দেয় না। তো আপনাকে দিতে হবে কেন? পরবর্তী সরকার দেবে, পরবর্তী সরকার এই কাজ করবে। অবশ্য তিনি উদাহরণ হিসেবে বিগত সময়ের একটা গেজেটও দেখিয়েছেন। শফিকুল আলম বলেছেন এই বিষয়টিকে অস্বাভাবিক বা নজিরবিহীন কোনো পদক্ষেপ হিসেবে দেখারও সুযোগ নেই। এই দাবির পক্ষে তিনি 2001 সালে দায়িত্ব ছাড়ার আগে তৎকালীন প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের প্রশাসন থেকে জারি করা একই ধরনের একটি আদেশের কপি ফেসবুকে পোস্ট করেছেন। এবার শফিকুল আলমের সেই পোস্টটা আপনারা দেখে নিতে পারেন, যেখানে 2001 সালের সেই গেজেটের ছবিটা সহ তিনি প্রকাশ করেছেন। এবং তিনি উদাহরণ হিসেবে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আগেও এটা হয়েছে, এটা নতুন না, এর আগে লতিফুর রহমান করেছেন, এখন প্রফেসর ইউনূস করছেন। এই মানে ওই ব্যাপারে আলোচনা করব। খুবই মজার একটা ব্যাপার রয়েছে, পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটাতে আসবো। তার আগে একটু আমরা জেনে নিই, একটু যদি আমরা একটু পেছনে যাই, তাহলে 10 ফেব্রুয়ারি জারি করা গেজেটে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি নিজেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন ঘোষণা করেন। ওই গেজেটে বলা হয় বিশেষ নিরাপত্তা বাহিনীর আইন 2021 ধারা 2 ক অনুযায়ী মর্যাদা দেওয়া হয়েছে। এর ফলে তিনি 1 বছরের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর নিরাপত্তা পাবেন। আইন অনুযায়ী বিদায়ী সরকারদের স্বয়ংক্রিয়ভাবে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয় না, গেজেট প্রজ্ঞাপন জারি হলে তবেই তা কার্যকর হয়। শফিকুল আলম কোনো আইন ভঙ্গ হয়নি বলে দাবি করলেও অন্তর্বর্তী সরকার যে বিষয়টি গোপন করে যেতে চেয়েছে তাদের কর্মকাণ্ডেই তা স্পষ্ট। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এটা গোপন করতে চেয়েছে। এই গোপন ব্যাপারটা, কারণ 10 তারিখে তারা সিদ্ধান্ত নিয়েছে ফেব্রুয়ারির, সেই ব্যাপারটা কোনোভাবেই বাইরে আসতে দেয়নি, গোপনেই সেরেছে এই কাজটা। সরকারি গেজেট সাধারণত বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের ওয়েবসাইটে প্রকাশ ও সংরক্ষণ করা হয়, কিন্তু 10 ফেব্রুয়ারির ওই গেজেট সেখানে প্রকাশ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ বিডি নিউজ 24.com-কে বলেন, 10 ফেব্রুয়ারি জারি হওয়া গেজেটটি গভর্নমেন্ট প্রেসে মুদ্রিত হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানোর নথি ভিত্তিতে। তিনি বলেন, ওইটা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এসেছিল, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়েবসাইটে দেওয়া হয়নি। তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়েবসাইটে দেওয়া হয়নি, তার মানে সরকার চায়নি এটা ওয়েবসাইটে যাক, এটা জনগণ জানুক। জনগণ জানলে হিতে বিপরীত হবে, সেই কারণেই জনগণকে জানায়নি তারা। সরকারি কার্যপ্রণালী অনুযায়ী গেজেট আকারে জারি করা আদেশ বাংলাদেশ গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর ও জনসাধারণের জন্য প্রামাণ্য নথি হিসেবে বিবেচিত হয়। গেজেট প্রকাশ রাষ্ট্রীয় সিদ্ধান্তের আনুষ্ঠানিক নোটিফিকেশন ও স্বচ্ছতার একটি গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ স্বচ্ছতা প্রফেসর ইউনূস রাখেননি। গেজেট ওয়েবসাইটে প্রকাশ না হলে তা কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে কিনা জানতে চাইলে উপপরিচালক বলেন, কোন গেজেট ওয়েবসাইটে প্রকাশ করা হবে আর কোনটি হবে না সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট দপ্তরের। যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্দেশনা থাকে যে এটি প্রকাশ করা যাবে না, তাহলে আমরা ওয়েবসাইটে সেটা দিই না।
অর্থাৎ ওয়েবসাইটে না দিয়ে সেটা গোপন করেছেন। এটাই হচ্ছে মূল ব্যাপার। এই চালাকিটা কেন করলেন? এবার আসি শফিকুল আলমের কথায়, যে তিনি 2001 সালের উদাহরণ দিচ্ছেন যে এটা আগেও হয়েছে, এটা এখন হলে এটা নতুন কিছু না, এটা আইনের ব্যত্যয় নয়। কিন্তু শফিকুল আলমের কি মনে আছে জুলাই সনদ যেদিন স্বাক্ষর হয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেদিন প্রফেসর ইউনূস কি বলেছিলেন? সেদিন প্রফেসর ইউনূস বলেছিলেন যে আজকে আমরা বর্বর অবস্থা থেকে সভ্যতায় ফিরে আসলাম। অর্থাৎ ওই দিনের আগে পর্যন্ত আমরা গত 54-55 বছর বর্বর ছিলাম, প্রফেসর ইউনূসের জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে আমরা সভ্যতায় প্রবেশ করলাম। তো বর্বর ছিলাম, যে জাতি আমরা বর্বর ছিলাম, সেই বর্বর জাতি কি সিদ্ধান্ত নিয়েছিল সেটা কি উদাহরণ হিসেবে আসতে পারে এই সময়? মানে বর্বর সময়ের উদাহরণ কি সভ্য সমাজের মানুষ নিতে পারে? নিতে পারে না। প্রফেসর ইউনূস সরকারের সরকার বিভিন্ন সময় কথায় কথায় আগের উদাহরণ দিয়েছে। মবের প্রসঙ্গে তারা বলেছে মব কি আগে হয়নি? আওয়ামী লীগের আমলে মব হয়নি? এখানে হয়েছে, ওখানে হয়েছে। তো আওয়ামী লীগের আমলের সঙ্গেই যদি আপনি তুলনা করবেন, তাহলে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কোন অধিকারে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেন? যদি তার উদাহরণের সঙ্গে আপনি বর্তমানটাকে তুলনা করবেন, তুলনা করে আপনারটাকে জাস্টিফাই করার চেষ্টা করবেন। আপনি বর্বর থেকে সভ্যতায় এসেছেন, যদি বর্বরতার ইতিহাস আপনি নিজে অবলম্বন করেন, তাহলে আপনি সভ্য হলেন কি করে? আবার বর্বর জাতি আমরা যখন ছিলাম, তখন 2001 সালে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে 3 মাসের জন্য এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছিল। আপনি 9 মাস বাড়িয়ে নিলেন কেন? সভ্যতায় এসে একই ফর্মুলা জারি করলেন, একই ফর্মুলা ইউজ করে আবার 9 মাস বাড়ালেন, 3 মাসের জায়গায় 12 মাস করলেন। এটাই কি আপনার সভ্যতা? এটাই কি আপনার সভ্যতায় প্রবেশ করা? বর্বরতা থেকে সভ্য হওয়া? এই প্রশ্নগুলো আসবে। যে জাতিকে তিনি বর্বর জাতি বলেছিলেন, এবং যে জাতি তার নেতৃত্বে একটা বিশেষ দিনে সভ্যতার মধ্যে প্রবেশ করলো, যে জাতিকে তিনি 3-4টা জন্মদিন উপহার দিয়েছিলেন, সেই তিনি মেটিকুলাস ডিজাইনে নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণা করছেন। তাও এক রেওয়াজ এর আগে 3 মাস ছিল, সেটা 1 বছর করে, এবং সেই গেজেট লুকিয়ে গোপন করে গেজেট ওয়েবসাইটে প্রকাশ না করে। আবার শফিকুল আলম, যিনি 1.5 বছর ধরে নানাভাবে তৈলমর্দন করে প্রফেসর ইউনূসকে খুশি করার চেষ্টা করেছেন, তিনি বলছেন এটা আইনের ব্যত্যয় হয়নি। আমি প্রশ্ন করি যে বর্বরতার উদাহরণ সভ্যতায় এসে সেই একই উদাহরণ মানে অবলম্বনে 3 মাসের জায়গায় মেটিকুলাস ডিজাইনে 12 মাস করে নেওয়া, এটা কোন সভ্যতার প্রতীক? এটা কি সভ্যতার প্রতীক? আর বর্বরতার উদাহরণ কি সভ্য মানুষরা নেয়? 18 মাসের অবৈধ ইউনূস শাসন শেষ হয়েছে, কিন্তু রাষ্ট্রের উপর থেকে ইউনূসের কালো ছায়া যে সহজে সরবে না তা বলাই বাহুল্য। সবচেয়ে বড় কথা হলো ক্ষমতা দখল করে নিজের মামলা বাতিল, সর্বোচ্চ কর সুবিধা গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স, মোবাইল ব্যাংকের লাইসেন্স সহ আরো কি নিয়েছেন তা ধীরে ধীরে বেরোতে শুরু করেছে। কিন্তু যেতে যেতে এই ধুরন্ধর ইউনূস নিজের জন্য আরো 1 বছরের রাষ্ট্রীয় খরচের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ এর সুবিধা নিতে নিজেকে ভিভিআইপি ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করেছেন, তাও খুব গোপনে, যাওয়ার মাত্র 2 দিন আগে। একজন বিদায়ী প্রধান উপদেষ্টা যিনি নির্বাচনের পর দায়িত্ব হস্তান্তর করেছেন, তিনি কেন 1 বছরের জন্য এমন কঠোর নিরাপত্তার বলয় চাইলেন বলুন তো? তিনি কি বাস্তবে কোনো নিরাপত্তার ঝুঁকির মুখে আছেন, নাকি তিনি জানেন যে তার শাসনামলে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে তার প্রতিক্রিয়া হতে পারে তীব্র, যে কোনো সময় তার উপর আসতে পারে জনগণের আঘাত? ডক্টর মোহাম্মদ ইউনূসের গত 18 মাসের শাসনামল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তথাকথিত বিপ্লব বা মব ভায়োলেন্সের মাধ্যমে 2024 সালের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসার পর থেকে তিনি নিজেকে যেভাবে আইনের ঊর্ধ্বে নিয়ে গেছেন তা বিস্ময়কর। একজন নোবেল বিজয়ী হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে ভাবমূর্তি ছিল, দেশের শাসকের আসনে বসে তিনি তা নিজেই ধূলিসাৎ করে দিয়েছেন। তার বিদায় বেলায় নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে আইনি কাঠামো তিনি তৈরি করে গেছেন, তা কেবল তার চতুরতাই প্রমাণ করে না, বরং এটি তার গভীর নিরাপত্তাহীনতা এবং ভয়ের বহিঃপ্রকাশ। একজন জননন্দিত নেতা কখনোই বিদায়ের পর বন্দুকের নলের পাহারায় জনবিচ্ছিন্ন হয়ে বাঁচতে চান না, কিন্তু ইউনূস ঠিক সেটাই বেছে নিয়েছেন। গত 10 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত একটি সরকারি গেজেট এই ভয়ের রাজনীতির দালিলিক প্রমাণ। নির্বাচনের মাত্র 2 দিন আগে এই গেজেট প্রকাশ করা হয়েছে এবং তাও গোপন রাখা হয়েছে। সেটি মাত্র বেরিয়েছে গত 2-3 দিন আগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব ছাড়ার ঠিক আগ মুহূর্তে নিজের জন্য 1 বছরের ভিভিআইপি মর্যাদা এবং এসএসএফ এর সুরক্ষা নিশ্চিত করেছেন ডক্টর ইউনূস। রাষ্ট্রপতির আদেশ ক্রমে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি জারি করা হয় বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 এর ধারা 2 এর ক এর ক্ষমতা বলে। এই আইনের মাধ্যমে তিনি ক্ষমতা ছাড়ার পরও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে থাকবেন। সাধারণ মানুষের প্রশ্ন উঠবে যে যেখানে তিনি নিজেকে জাতির ত্রাতা বা সেবক হিসেবে দাবি করতেন, সেখানে বিদায়ের পর কেন তাকে জনগণের করের টাকা 1 বছর ধরে নজিরবিহীন নিরাপত্তা দিতে হবে? হয়তো তিনি বলবেন যে এর আগেও উপদেষ্টারা নিয়েছেন, কিন্তু সেটি নিয়েছিলেন মাত্র 3 মাসের জন্য। 2009 সালে যখন নির্বাচন হয়, নির্বাচনের পরে প্রধান উপদেষ্টা 3 মাসের জন্য সেটি নিয়েছিলেন, আর উনি নিয়েছেন 3-4-12 মাস, 1 বছরের জন্য। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সাবেক সরকার প্রধানদের নিরাপত্তা প্রদানের রেওয়াজ থাকলেও ইউনূসের এই পদক্ষেপটি সম্পূর্ণ ভিন্ন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এর আগে 2006 সালের 29 অক্টোবর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে বিদায়ের পর 3 মাসের জন্য বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেই সময় রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও 3 মাসকে যথেষ্ট মনে করা হয়েছিল। অথচ ডক্টর ইউনূস সেই সময়সীমা বাড়িয়ে 1 বছর করেছেন। জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল যথার্থ প্রশ্ন তুলেছেন, মানে আগের আইনে যেখানে 3 মাসের বিধান ছিল, সেখানে নতুন করে 1 বছর করা হলো কেন? এটি কি সম্ভাব্য জনরোষ বা মব পরিস্থিতির আশঙ্কা থেকে নেওয়া সিদ্ধান্ত? স্বাভাবিকভাবে উত্তরটি স্পষ্ট।
গত 18 মাস ধরে তিনি যেভাবে ভিন্ন মতের দমন, বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর স্টিম রোলার চালিয়েছেন, হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছেন, কারাগারে অসংখ্য নেতাকর্মীর মৃত্যু হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন, ব্যবসা দখল করিয়েছেন তার নেতাকর্মীদের দিয়ে, এবং একটি কিংস পার্টি গঠন করে তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে লুটপাট চালিয়েছেন, বিচারহীনতার সংস্কৃতি কায়েম করেছেন, আদালত দখল করা হয়েছে। তাতে তিনি নিজেই জানেন যে ক্ষমতা না থাকলে। এতক্ষণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতক্ষণ হট নিউজ 24 এর পর্দার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।